হয়েছে, পিছন দিয়ে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইসে আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে ওরে মর্গে নিয়ে জানাইলে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরেও রিক্সাওয়ালা অনেক কষ্ট আলরাজি গেট পর্যন্ত নেওয়া হয়, তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল। আমি কি চাইবো? একটা সন্তান হারাম মা কার কাছে কি চাইতে পারি? প্রথমত আমি আমার অজস্র সন্তান গেছে, আমার ছেলের কিন্তু কোটার বয়স হয়েছিল না, ও মাত্র নৌবাহিনী কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল, ওর ক্লাস করা হয়নি। ও অনেক চঞ্চল ছিল, অনেক সাহসী ছিল। ও যখন আমাকে দেশ নিয়ে কথাগুলো বলতো যে আমার ভাইয়ারা আটকায় ফেলাইছে, আমি বলছিলাম ওকে, আমি তো দেখলাম খবরে ওরা সব দাবি দেওয়া মাইনা নিছে। তখন নাফিজ আমাকে কিছু সংকেত দেখাইলো যে আম্মু আপনি তো বুঝতেছেন না, দেখেন এই সংকেতগুলা ভাইয়ারা মাইনা নেয় নাই, ভাইয়াদেরকে বাধ্য করছে। ও আমাকে এই সংকেতগুলো দেখালো। তখন আমি নাফিসকে বলছিলাম, বাবা তুমি তো ছোট মানুষ, তোমার তো কোঠা বয়স হয়। তখন আমার নাফিস আমাকে বলছিল, আম্মু দেশে যদি কোনো পরিবর্তন না আসে, আপনার ছেলেরা ভালো ছাত্র হলেও কোনো কাজে আসবে না। আম্মু দেশ পরিবর্তন আসতে হবে। আমার নাফিস 18 তারিখে স্কেচ টাওয়ারে যায়, আমাকে এসে বলে সে খুব চঞ্চল ছিল, খেলাধুলাতে থাকতেন। আমি জানতাম ও খেলতে গেছে। ও আমাকে বলছে আমার ঘরে মেহমান ছিল আমার ননাস, আম্মু আমি আজকে খেলে একটু দেরিতে আসবো। তো আমার ননাস বারবার বলতেছে নাফিস কোথায়? বললাম আপা ও তো বলছে খেলে আসবো। ও আমার মাঝখানে আমার সাথে যোগাযোগ করছে। তো যখন ইয়া রাবার বোর্ড খাইছে, গ্যাস খাইছে, তারপরে ও স্কেচ টাওয়ারের ভিতরে যা অবস্থান করে একটু রেস্ট নেওয়ার পরে বাসায় আসে। বাসায় এসে আমাকে কিছু বলে না, গোসল করে পরে আমাকে হাসতে হাসতে বলে, আম্মু দাওয়া খেয়েছি, দাওয়া দিয়েছি, রাবার বুলেট খেয়েছি। আমি কত দেখতে চাইলাম, বাবা তুমি কোথায় আমাকে দেখাও। তখন সে বড় বড় ট্রাউজার পরে ঘুমাবো, 3/4 প্যান্ট পরতো। আমি তো মেহমান নিয়ে ব্যস্ত, আমি আর এতটা খেয়াল করিনি। তারপরে আমিও চাইতাম ছাত্ররা জিতুক, আমি বলতাম আমরা কেন বের হই না বাবার সাথে। কিন্তু আমি, ও যে একা একা যায়, আমি বলতাম তুমি যদি যাইতে হয় তুমি আমাকে নিয়ে যাও না, আমি একটু অসুস্থ থাকি বেশি। ও বলতো আম্মু আপনি দৌড় দিতে পারবেন না, সার্জারি হয়েছে আপনার, আপনার শরীর ফুলে যায়, আপনার যাইতে হবে না। আমি বলতাম আমার যাইতে ইচ্ছা করে, বাচ্চাগুলো আর একটু পানি টানি খাওয়ানোর জন্য। তো এরকম আইসা এসে আমাকে বলতো, আমি সবসময় বলতাম তুমি ছাইড়ে থাকবা। কিন্তু গত 4 তারিখে আমি ওকে মানা করেছিলাম, বাবা আজকে তুমি যাবা না, তুমি তো বের হও, ভাইয়াকে, বড় মানুষ ভাইয়া বুঝে, কিন্তু ছোট মানুষ, তুমি আজকে যাবা না, আর তুমি তো ভাইয়ার সাথে একসাথে যাও না। ও আমাকে কিচ্ছু বললো না, শুধু হাসলো। ওর বাবাও বললো, বাবা তুমি তো একা যাইলে কিছু পারবা না, তুমি ছোট মানুষ, তোমার যদি যেতে হয় আমি একটু বাইরে কাজ শেষ করে আসি, আমি তোমার সাথে যাব। ওর বাবা বলার সাথে সাথে আমিও বললাম, হ্যাঁ আমরা দুইজন তোমার সাথে যাব, যাইতে হইলে আমরা দেশ পরিবর্তন তুমি চাও আমিও চাই, তোমার যদি কোনো বিপদ আসে আগে আমি যাব। ও কিচ্ছু বললো না, হাসতে হাসতে ওর বাবারে বললো কয়টা টাকা দাও। ওর বাবা বললো কত দিব? আব্বু কত আর দিবা, কয়টা টাকা দাও। ওর আব্বু প্রথম হয় 20 টাকা দিছিল, তারপরে 10 টাকা দিচ্ছে। তারপর আমি বলছিলাম আব্বু আজকে বাইরে না যাইলে হয় না। তখন নাফিস আমাকে বলে, আম্মু একটু চাই না, আপনি এমন করেন কেন? আমি বলছি বাবা আজকে আমার মন চাইতেছে না, তুমি বাইরে যাও। কিন্তু আমার নাফিসকে আমি, আর এসএসসি রেজাল্টের পরে ও খুব বুঝতো, যার জন্য আমি খুব কোনো কিছু আটকাইতে পারতাম না। আমার নাফিসকে আমি কোনোদিন ঘরের টিচার দিনে, ও স্কুল করছে, কোচিং করছে, ও জিপিএ 5 পেয়েছে, ভালো একটা রেজাল্ট করেছিল। ওর রেজাল্টের পরে আমি ওর কলেজে ভর্তির পরে আমাকে একটা কথা বলতো, আম্মু আমার যে রেজাল্ট ছিল আমি ঢাকা কলেজ পেতাম, আমি বিজ্ঞান কলেজ পেতাম, আমি তো নৌবাহিনী কলেজ পেলাম। আমার আব্বুর তো এখন পজিশনটা খারাপ, আমার আব্বুর তো অনেক টাকা লাগবে, ও টিউশনি খোঁজ করে। আমি বলি না বাবা,
আমি তোমাকে তোমার ভাইয়াকেও ইন্টারমিডিয়েট পাস করেছি, তোমাকেও আমরা কষ্ট হইলো, তোমার এখন টিউশন লাগবে না। আমি ওকে 2টা টিউশনই বাদ করে দিই। আমি তোমাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কষ্ট হলো, আমরা লেখাপড়া করাবো। তারপরে ও যখন বের হয়েছে আমি মানা করাতে আমার নাফিস টিউশনিতে, প্রাইভেটে গেলে, স্কুলে গেলে, মসজিদে গেলে আমাকে 3বার সালাম দিতেন। সেদিন আমি না করার ফলে ও আওয়াজও করে নেই, আমাকে একবার সালামও দেয়নি। তারপরে আমি, ওর আব্বু বারবার ওর ফোনে ফোন দেয়, ওর কোনো ফোন ছিল না, আমার ফোনটা ও ইউজ করতো, ওকে দিয়ে রাখলাম, আর আমি এমনি ওর টেপটা ইউজ করতাম। ওর আব্বু বারবার ওকে ফোন দেয়, না পাওয়াতে আমাকে বলে তোমার ছেলে তো ফোন ধরে না। তখন আমার খেয়াল নাই, আমি ভাবতেছি যে নাফিস বাইরে গেলে আধা ঘন্টার ভিতরে চলে আসে, আজকে কেন আসতেছেন আল্লাহ। আমি খালি হাঁটতেছি এরকম সোজা পশ্চিমার পূবে হাঁটতেছি, এরকম করতে করতে আমার নামাজের টাইম চলে যাচ্ছে। পরে দেখলাম ওর ফোনটা ওর রুমে, ওর ফোন, ও যে ফোনটা ইউজ করে ফোনটা ওর রুমের। সাথে সাথে ওর আব্বুরে ফোন দিলাম যে তোমার ছেলে ফোন ধরবে কি করে, তো ফোন নেয়নি। ও ঘড়িটা ছাড়া বের হতো না, ওর ব্যাগটা সবকিছু ওর টেবিলে। তারপর আমার এত খারাপ লাগতেছিল না, আমার এটুকুই খারাপ লাগতেছিল ও একা কোচিং এ গেলে আসতে একটু দেরি হয়, তখন এখনো কেন আসতেছে না। এরকম করতে করতে আমি নামাজে যাই, প্রায় 40 বেজে যায়। 2টা ঘড়িতে দেখছিলাম, তাড়াতাড়ি নামাজে গেলাম। আমি ফরজ শেষ করার আগে 2টা কল বাজছে, কাটছে আমার পিছনে আমার টেপ, ওর টেপটা। তারপরে ঠিক 3টায় আমি ফোনটা রিসিভ করি। আমার ছেলে আমাকে সালাম দিয়ে বলে, হ্যালো আম্মু, আমি তো হাঁটতে বের হয়েছিলাম, আপনাকে তো বলে বের হয়নি। আম্মু আমি তো আন্দোলনে শুনছি। বাবা তুমি কোথায় আন্দোলনে গেছো? আম্মু আমরা বন্ধুরা বের হয়েছি, অমনি একটা এক দফা এক দাবির মিছিল পাইছি, বড় ভাইয়াদের সাথে আসছি, আমরা 5 বন্ধু আসছি। আমি কই, আব্বু তুমি আয়সা পড়ো, আমার খুব খারাপ লাগতেছে, তোমার আব্বু রাগ করবে, তোমার আব্বু বলছিল তোমাকে নিয়ে যাবে। আমার কথা উপরান্তে থেকে আমার নাফিস বলে, হ্যাঁ আম্মু আয়সা পড়তেছে, আম্মু আয়সা পড়তেছে। এটাই ছিল নাফিসের সাথে আমার শেষ কথা। তারপরে নাকি ওরা ওরা যাইতে চাইছিল শাহবাগ হয়ে, যাক আমি এত কিছু বলতে পারতেছি না, তারপরে তাই একটু বলি। শাহবাগ হয়ে ওরা গণভবনের দিকে যাইতেছিল ওদের মিছিলটা। তারপরে ওরে অনেক মায়ের দূর করেছে, এত ছোট একটা মানুষ, ওর বাবার কাছ থেকে 30 টাকা নিয়ে একটা পতাকা কিনেছে। পতাকাটা ওর মাথায় বাঁধা হয়েছে, আইডি দেওয়ার পকেটে ওর বন্ধুরা চালাকি করে ওরা আর আইডিটা ঝোলায়নি। ও পতাকাটাও পাচ্ছে, আইডিটাও চলেছে। আমার নাফিস আল্লাহর মধ্যে একটু সুন্দর মুদ্রা, অনেক সুন্দর ছেলে, এর মেঝে অনেক লম্বা চড়া হয়ে গেছিল। আমার নাফিসকে হাতগুলাতে এত মারা মারছে, আপনারা ছবিটাতে খেয়াল করে দেখেন, এত ছোট একটা মানুষে এত মার দেওয়া হয়েছে। ওর ডাক্তার, ও সবসময় নামাজ পড়তো। ও ছোট হইতে আমি আমার কাউসালা মসজিদের সামনে আমার বাসা, আমি ওদেরকে নিয়ে মসজিদে যেত, ওরা পিচ্ছি ছিল, তার একটু বড় হয়েছে, ওরা আব্বু নিয়ে যেত। আমার নাফিজের কোনো ছোট থেকে রোজা মিশতে নামাজ হয়েছে। আমার এই ছেলেটাকে ওরা এত মারা মারলো, তারপরে ঠিক মুখ বরাবর গুলিটা করলো। আমি খালি আল্লাহকে ডাকতেছি, কেন আমার নাফিস এখন আসে না। তারপরে আবার আল্লাহ, হয়তো আল্লাহর কোনো অশেষ সম্ভবত ওরা টুকরিতে পড়ে বেড হলে ফেলে দিবে, কিন্তু আমার নাফিস একটু লম্বা জোড়া ভালোই ছিল, পারেনি। বা আমার আল্লাহকে আমি ডাকতেছি, এর মাঝে রিক্সাওয়ালা নুরু বাইরে দেখায় না, নুরু বাইরে রিক্সা উঠেছে, আমার নাফিসের সাথে কেউ ছিল না যে ধরবে। ওকে যখন এভাবে বসানো হয়েছে, পিছন দিয়ে অনেক রক্ত পড়তেছে, ছবিগুলো আছে। একজন অফিসার লেভেলের নুরু ভাই বলছে, আমি তার ছিলাম না, বলতেছে মরে নাই, বাইস আছে, আরো 2টা গুলি কর। রিক্সাওয়ালা বলছে ওরে মর্গে দেওয়া জানালে তোর রিক্সা পুরাই দেওয়া হবে না, তোর পায়েও গুলি করা হবে। তারপরে রিক্সাওয়ালা অনেক কষ্ট আলরাজি গেট পর্যন্ত নেওয়া হয়, তখন আমার নাফিস রিক্সার রডটা ধরে আছে। কিন্তু আওয়ামী লীগের ছাত্ররা, পার্টির নেতারা, প্রশাসনের পুলিশরা, ওরা কোনো মায়ের সন্তান, কোনো মায়ের বোন, কেউ ওকে হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। আমার নাফিসকে কেউ হসপিটালে ঢুকতে দেওয়া হয়নি। তখন আমার এখনো নামাজে গেলে যখন মনে হয় এভাবে আমার নাফিস পড়ে আছে জীবিত অবস্থায়, কিরকম লাগছিল।
আমি মোনাজাতে গেলে আমি ঠিক থাকতে পারি না। আমার মনে আছে আমার নাফিজা তো ছোট একটা বাচ্চা, 16 শেষ হয়ে 17-তে পড়ছে। হাসিনা আসার পরে আমার নাফিজের বেড়ে ওঠে, এতটা নৃশংসতা ওর সাথে হয়েছে। আমাদের একটা ছোট্ট মানুষ, আর কোটার বয়স হয়েছিল না। এক দফা এক দাবি ও গেছিল দেশের পরিবর্তন আনতে, তবে আমার অনেক কষ্টের মাঝেও আমার দেশ পরিবর্তন আসছে। হয়তো আমার নাফিজকে আল্লাহর অশেষ রহমতে, আমার নাফিজের ছোটবেলা নামাজ পড়তো, আমিও 5 ওয়াক্ত আল্লাহর কাছে হাজিরাতে, আমি জানি না আমার আল্লাহর ডাকের কারণে আমার নাফিজকে পাইছি। কয়টা কি ওগুলো আমি বলতে পারি না, তবে আমরা পাইছি। আমার বড় ছেলে বিএফ শাহিদা স্টুডেন্ট ছিলেন, যার সুবাদে আমার নাফিদের লাশটা অনেক কষ্টের মাঝে আমরা নিতে পারছি, না হলে 2 জায়গায় আটকায় দিছিল। ওগুলা তো আমি আর এত কিছু বলতে পারি না। যখন আমাকে মর্গে দেখানো হয়েছে রাত কয়টা এটাও আমি জানি না। ওর আব্বার সাথে আমি অনেক কিছু দেখছি ওই দিন, ঢাকা শহরের অনেক জায়গা ঘুরছি। আমি টাইম টেবল কিছুই বলতে পারবো না, কিন্তু হসপিটালের মর্গে যখন আমার ছোট ভাইয়ের বউ আমাকে দেখালো, আমি বারবারে বলতেছিলাম, তখন আমার বিশ্বাস ছিল। ওর আব্বু যখন মর্গে যায় লাশ দেখে, আমি শুধু বলতেছিলাম, তুমি এখানে আসো কেন, ও তো শাহবাগে আছে। আমার সম্পূর্ণ ধারণা ছিল আমার নাফিজ আমাকে আজকে সালাম দিয়ে যাইবে, আমাকে না বলে আমার নাফিজ যাইতে পারে না। আমার খাটিয়াতে আমার নাফিজকে না দেখা পর্যন্ত আমার মনে আসে নাই আমার নাফিজ চলে গেছে না ফেরার দেশে। কারণ আমার নাফিজ আমাকে না বলে 1 মিনিটের জন্য বেরো হতো না, আমাকে সালাম না দিয়ে। তো আমার বড় ছেলে শাহিদের স্টুডেন্ট ছিল বিদায়, ওরা আটকাইলো, আবার ইয়ারা ছাইরা দিচ্ছে, পুলিশে আটকাইছে 2 জায়গায়। ওরা আবার হেল্প করছে, ও আবার বলছে যে আমি শাহিদের স্টুডেন্ট। তো কি বলবো আমি, আমার নাফিজ, আমার নাফিজের মতো গত 4 তারিখে যত শহীদ হয়েছে সবারই বিচার আসলে হওয়ার দরকার।